লেখিকা সুপ্রিয়া ঘোষের উপলব্ধি। সকাল 8:30। রান্নাঘরে প্রেসার কুকারের শেষ সিটিটা পড়তেই রাধারানী দেবী আঁচল দিয়ে হাতটা মুছে ডালের কড়াইটা নামালেন। ওদিকে ডাইনিং টেবিলে বসে শুভ তখন ঘড়ি দেখছে আর তাড়াহুড়ো করে শার্টের বোতাম আটকাচ্ছে। রাধারানী দেবী হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে এসে বললেন, শুভ, এই নে বাবা তোর টিফিন বক্স। আজকে একটু দেরি হয়ে গেল রে, তুই বস, আমি চট করে দুটো পরোটা আর আলু ভাজা বেড়ে দিচ্ছি, খেয়ে নে। শুভ ঘড়ির দিকে তাকিয়ে বলল, ধুর মা, আর সময় নেই, ট্রেনটা মিস হয়ে গেলে আর অফিস টাইমে ঢুকতে পারবো না। আমি চললাম, টিফিনটা ব্যাগে ভরে নিলাম। ঠিক এই সময় তানিয়া নিজের ঘর থেকে চুলটা খোপা করতে করতে ড্রয়িং রুমে এসে ঢুকলো। ও সোজা গিয়ে সোফায় ধপ করে বসে মোবাইলটা হাতে নিল। শুভর বেরিয়ে যাওয়ার তাড়াহুড়ো দেখে ও যেন বেশ উদাসীন। শুভ জুতোটা পায়ে গলাতে গলাতে তানিয়ার দিকে তাকিয়ে একটু ক্ষুণ্ণ স্বরে বলল, তানিয়া, মা একা হাতে সকাল থেকে কাজ করতে গিয়ে হিমশিম খাচ্ছে, তুমি একটু হাতটা বাড়ালে কি হতো? রোজ রোজ মার ওপর এত ধকল যায়? তানিয়া মোবাইল থেকে চোখ না তুলেই ঠোঁট উল্টে বলল, আমি কি করব, আমার শরীরটাও ভালো নেই, আর তাছাড়া তোমার মা তো একাই সব করতে ভালোবাসেন, কাউকে তো রান্নাঘরে ঢুকতেই দিতে চান না। শুভ আর কথা না বাড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে দরজা টেনে বেরিয়ে গেল। শুভ যেতেই রাধারানী দেবী রান্নাঘর থেকে সোফার সামনে দাঁড়ালেন। ওনার মুখটা থমথম করছে। তিনি শান্ত গলায় বললেন, শরীর ভালো নেই বললে বৌমা, অথচ রাত 1টা পর্যন্ত জেগে মোবাইল ঘাঁটতে পারো? এই যে সকাল থেকে ছেলেটা না খেয়ে দৌড়ালো, তোমার একবারও মনে হলো না যে একটু উঠে ওর পাশে দাঁড়াই? আমি একা বুড়ো মানুষ কতটা টানবো? তানিয়া এবার মোবাইলটা সোফায় ছুঁড়ে ফেলে সোজা দাঁড়িয়ে উঠল। ওর ফর্সা মুখটা রাগে লাল হয়ে গেছে। চেঁচিয়ে বলল, কি বললে? আমি সারাদিন শুধু বসে বসে খাই আর রাতে মোবাইল ঘাঁটি? এই তোমার মুখের কথা মা? এই সংসারে আসার পর থেকে আমি ঝি চাকরের মতো খাটছি না, আর এখন কাজের খোঁটা দেওয়া হচ্ছে? আমি কাজের খোঁটা দিইনি তানিয়া, আমি শুধু আমার অধিকারের জায়গা থেকে সঠিক কথাটা বলেছি। একটা সংসারের দায়িত্ব নিতে শেখো। রাধারানী দেবী ধীর স্থিরভাবে বললেন, রাখো তোমার দায়িত্ব। আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। যেখানে দিন রাত আমাকে কথা শুনতে হয়, সেখানে থাকার কোনো মানেই হয় না। আমারও মা বাবা আছে, আমি কোনো ভেসে আসা মানুষ নই। তানিয়া রাগে কাঁপতে কাঁপতে নিজের শোবার ঘরের দিকে হাঁটা দিল। ঘরে ঢুকেই সে সশব্দে দরজাটা ধাক্কা দিয়ে বন্ধ করে দিল। রাগ আর অপমানে ওর বুকটা ধড়ফড় করছে। ও আলমারিটা হ্যাচকা টানে খুলে ওপরের তাক থেকে একটা বড় ট্রলি ব্যাগ টেনে নামালো। আলমারি থেকে যে কটা শাড়ি আর সালোয়ার পারল গোছানোর বালাই না রেখে দলা পাকিয়ে ব্যাগের ভেতর পুরতে লাগলো। চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ছে। ব্যাগটা বন্ধ করেও ফোনটা তুলে সোজা ওর মাকে ফোন করলো। ওপাশ থেকে ফোনটা ধরতেই তানিয়া কান্না জড়ানো গলায় এক নাগাড়ে বলতে শুরু করলো, মা, আমি আর এক মুহূর্ত এই ঝগড়ুটে বুড়ির কাছে থাকবো না। আমাকে পেয়ে বসেছে সবাই, সারাদিন শুধু খোটা আর খোটা, আমার আর ভালো লাগছে না মা। আমি এখনই ব্যাগ গুছিয়ে চলে আসছি তোমার কাছে। ওপাশ থেকে কল্যাণী দেবী বেশ চিন্তিত গলায় বললেন, আরে তানিয়া, শান্ত হ, কি হয়েছে বলবি তো? জামাইয়ের সাথে কিছু হয়েছে? ও এখন কোথায়? শুভ অফিসে গেছে, ওকেও আমি কিছু জানাইনি, জানানোর প্রয়োজনও মনে করি না। ও এসে যা বোঝার বুঝবে। আমি আসছি মা। মার কোনো কথা শোনার সুযোগ না দিয়েই তানিয়া খট করে ফোনটা কেটে দিল। ব্যাগটা হাতে নিয়েও ঘর থেকে বেরিয়ে এলো। ড্রয়িং রুমে রাধারানী দেবী তখনও সোফায় স্তব্ধ হয়ে বসেছিলেন। তানিয়াকে হাতে বড় ট্রলি ব্যাগ নিয়ে হনহন করে সদর দরজার দিকে যেতে দেখে উনি ধর্মর করে দাঁড়িয়ে উঠলেন। ওনার গলাটা একটু কেঁপে উঠল। কোথায় যাচ্ছ বৌমা, ব্যাগপত্র নিয়ে এভাবে? তানিয়া দরজার হাতলটা ধরে ঘুরে দাঁড়ালো। ওর চোখে তখন আগুন। ও অত্যন্ত বিশ্রী আর তাচ্ছিল্যের সুরে বলল, কোথায় যাচ্ছি সেটা তোমার ছেলেকে জিজ্ঞেস করে নেবে। তোমাদের এই নরকে থাকার কোনো শখ আমার নেই। সারাদিন তো শুধু ছড়ি ঘোরাতেই ভালোবাসো, এবার একাই থাকো। কথাটা বলেই তানিয়া দড়াম করে দরজাটা টেনে বেরিয়ে গেল। রাধারানী দেবী ওখানেই সোফার উপর বসে পড়লেন। ওনার চোখ দুটো মুহূর্তে জলে ভরে উঠল আর ঠোঁট দুটো কাঁপতে লাগলো অভিমানে। রাস্তায় বেরিয়ে তানিয়া একটা রিকশা নিয়ে সোজা স্টেশনে পৌঁছালো।
দুপুর রোদে ট্রেনের কামরায় বসে ওর মাথার ভেতর কেবল শাশুড়ির বলা কথাগুলোই ঘুরপাক খাচ্ছিল। নিজেকে বড্ড অসহায় আর ভুক্তভোগী মনে হচ্ছিল ওর। ঘণ্টাখানেকের জার্নি শেষে যখন ও নিজের বাপের বাড়ি চেনা গলিতে এসে ঢুকলো, তখন দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। বাংলো প্যাটার্নের পুরনো বাড়িটার কলিং বেলটা ও 2-3 বার একটানা বাজালো। দরজা খুললেন কল্যাণী দেবী। মেয়েকে ওভাবে ব্যাগ হাতে উস্কো খুস্কো চুলে দাঁড়িয়ে থাকতে দেখে ওনার বুকটা ছ্যাঁত করে উঠল। উনি ব্যস্ত হয়ে বললেন, তানিয়া, তুই সত্যি চলে এলি? জামাই জানে তো কিছু? তানিয়া কোনো উত্তর দিল না। ও মাকে একপাশে সরিয়ে সোজা ভেতরে ঢুকে গেল। মায়ের শোবার ঘরে গিয়ে বিছানায় ভারী ব্যাগটা ছুঁড়ে ফেলে ও কল্যাণী দেবীকে শক্ত করে জড়িয়ে ধরল। এতক্ষণের চেপে রাখা কান্নাটা এবার বাঁধ ভাঙল। ও মায়ের কাঁধে মুখ গুজে হাউ হাউ করে কাঁদতে লাগলো। কল্যাণী দেবী মেয়ের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে শান্ত করার চেষ্টা করলেন। মন খারাপ করিস না মা, শান্ত হ। যা হয়েছে হয়েছে। আমি তোকে ফোনে তখনই বলতে যাচ্ছিলাম, তুই শুনলি না। তা তুই যখন চলেই এসেছিস, তোকে আর ওই বুড়ির মুখঝামটা খেতে ওই বাড়িতে ফিরে যেতে হবে না। তানিয়া চোখ মুছে মায়ের মুখের দিকে তাকালো। কল্যাণী দেবী বেশ দৃঢ় গলায় বললেন, আমি শুভকে পরিষ্কার বলে দেব, তোর সাথে যদি সংসার করতে হয় তবে আলাদা একটা ঘর ভাড়া নিয়ে থাকতে হবে। ওই বুড়ির সাথে তোকে আর এক ছাদের নিচে থাকতে হবে না। ছেলে হয়ে ও যদি মায়ের অন্যায় দেখতে না পায় তবে ও একাই থাকুক। মায়ের মুখের এই আশ্বাসবাণী শুনে তানিয়ার মনের ভেতরের মেঘটা যেন এক নিমেষে কেটে গেল। ও একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানার এক কোণে পা ঝুলিয়ে বসল। মনে হলো এতক্ষণে যেন ও নিজের দুর্গে ফিরে এসেছে, যেখানে ওকে কেউ কথা শোনানোর নেই। ঠিক এই সময় ঘরের দরজায় এসে দাঁড়ালো তানিয়ার বৌদি সুমনা, হাতে একটা জলের গ্লাস। দুপুরবেলা রান্নাবান্না সেরে ও জাস্ট একটু গড়াচ্ছিল। কলিং বেলের আওয়াজে উঠে এসেছে। তানিয়াকে এভাবে ব্যাগপত্র নিয়ে বসে থাকতে দেখে সুমনার মুখে একটা চাপা বিরক্তি আর বিস্ময় ফুটে উঠল। ও গ্লাসটা টেবিলের ওপর নামিয়ে রেখে বেশ ঠান্ডা গলায় বলল, কি ব্যাপার তানিয়া? কোনো খবর নেই, কিচ্ছু নেই। হঠাৎই ভর দুপুরে ব্যাগপত্র নিয়ে হাজির যে, জামাইবাবু আসেনি? তানিয়ার মাথায় এমনিতেই গরম ছিল। সুমনার এই সাধারণ প্রশ্নটা ওর কাছে চরম অপমানজনক মনে হলো। ও গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়িয়ে বেশ চড়া আর ঝাঁঝালো সুরে বলল, আমার নিজের বাড়ি, আমি যখন খুশি আসব, যেভাবে খুশি আসব। এতে তোমার কি বৌদি? আমাকে কি এখন নিজের বাপের বাড়িতে আসতে গেলেও তোমার পারমিশন নিয়ে আসতে হবে নাকি? সুমনার তানিয়ার এই আচমকা আক্রমণে একদম থতমত খেয়ে গেল। ও কিছুক্ষণ তানিয়ার দিকে অপলক তাকিয়ে রইল। ঘরের কোণে দাঁড়িয়ে থাকা কল্যাণী দেবীও মেয়েকে আটকানোর কোনো চেষ্টা করলেন না, বরং ওনার মুখ দেখে মনে হলো মেয়ে ঠিক কথাই বলেছে। সুমনা আর একটা কথাও বাড়ালো না। ও একটু তাচ্ছিল্যের হাসি হেসে মুখটা একপাশে বেঁকিয়ে ঘর থেকে হনহন করে বেরিয়ে চলে গেল। বিছানায় বসে তানিয়া তখনও রাগে ফুঁসছে আর মনে মনে ভাবছে, সংসারে নিজের জায়গাটা বুঝি এভাবেই গলার জোরে ধরে রাখতে হয়, কাউকে খাতির করা চলবে না। পরদিন সকালবেলা বেশ অনেক দিন পর ও সকাল 8টা পর্যন্ত নিশ্চিন্তে ঘুমিয়েছে। ও একটু আড়মোড়া ভেঙে ঘর থেকে বের হতেই দেখলো ডাইনিং টেবিলে ওর মা চা আর বিস্কুট নিয়ে বসে আছেন। উঠেছিস মা? বস, তোকে গরম গরম চা আর একটু সুজি বানিয়ে দিই। কল্যাণী দেবী মেয়ের দিকে তাকিয়ে পরম স্নেহে বললেন। তানিয়া সোফায় বসতে বসতে বলল, দাও মা। সত্যি এখানে এলে মনে হয় যেন স্বর্গে আছি। ওখানে তো সকাল হলেই জাতাকলে পড়ে যেতাম। ঠিক তখনই রান্নাঘর থেকে সুমনা বের হয়ে এলো। ওর হাতে চায়ের কাপ আর একটা থালা। ও কল্যাণী দেবীর দিকে না তাকিয়ে টেবিলের এক কোণে চাটা নামিয়ে রেখে একটু রুক্ষ গলায় বলল, মা, আপনার চা। আর কি রান্না হবে বলে দেবেন, আমি সেই বুঝে আনাজ কাটবো। কল্যাণী দেবী চায়ের কাপটা হাতে নিয়ে বেশ গম্ভীর মুখে বললেন, আজ আর বেশি কিছু করতে হবে না। তানিয়া এসেছে, ওর পছন্দের একটা ভাজা, পোস্ত আর একটু ডাল করো। আর হ্যাঁ, আলু ভাজাটা যেন একটু মুচমুচে হয়। ও নরম আলু ভাজা একদম পছন্দ করে না। সুমনা কোনো উত্তর দিল না। ও তানিয়ার দিকে একবার আর চোখে তাকালো, তারপর কোনো কথা না বলে রান্নাঘরে ফিরে গিয়ে সশব্দে একটা ডেচকি নামালো। বাসনপত্র নাড়ার সেই অতিরিক্ত আওয়াজটাই বুঝিয়ে দিচ্ছিল ওর ভেতরের অসন্তোষ। তানিয়া চায়ে চুমুক দিতে দিতে ফিসফিস করে
মাকে বলল, দেখলে মা, বৌদির ভাবগতিক। তুমি একটা রান্নার কথা বললে, আরও কেমন বাসন আঁচড়াচ্ছে। নিজের বাপের বাড়ি থেকে এত তেজ নিয়ে এসেছে নাকি? কল্যাণী দেবী একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আর বলিস না মা, আজকালকার মেয়েদের একটুও সহ্য শক্তি নেই। একটু কিছু বললেই মুখ ভার, নয়তো বাপের বাড়ি চলে যাওয়ার হুমকি। এই সংসারটা আমি কত কষ্ট করে গড়েছি, আর এখনও এসে ছড়ি ঘোরাতে চায়। আমি কি অত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী? মায়ের কথা শুনে তানিয়া মনে মনে বেশ জোর পেল। ও ভাবল, মা একদম ঠিক কথাই বলেছে। সংসারটা মায়ের, সেখানে একটা পরের বাড়ির মেয়ে এসে নিজের ইচ্ছে মতো চালাবে, এটা তো মেনে নেওয়া যায় না। দুপুর গড়াতেই শুভর ফোন এলো তানিয়ার মোবাইলে। তানিয়া প্রথমে ফোনটা কাটতে গিয়েও কি ভেবে ধরল। ওপাশ থেকে শুভর গলাটা বেশ গম্ভীর আর ক্লান্ত শোনালো। তানিয়া, তুমি কাল মাকে ওসব কথা বলে বাড়ি থেকে চলে গেছো কেন? মা কাল থেকে এক ফোঁটা জল মুখে দেয়নি। তোমার কি একটুও দায়িত্ববোধ নেই? তানিয়া ফোনের ওপারেই জ্বলে উঠল। ও, তোমার মা জল খায়নি বলে আমি দায়ী? আর তোমার মা যে দিন রাত আমাকে খোঁচা মেরে কথা শোনায়, তার বেলা? আমি আর ওই বাড়িতে ফিরছি না শুভ। মা আমাকে পরিষ্কার বলে দিয়েছে, আমার সাথে সংসার করতে হলে আলাদা বাড়ি ভাড়া নিতে হবে। ওই বুড়ির সাথে আমি আর এক ছাদের নিচে থাকবো না। তানিয়া, মুখ সামলে কথা বলো, উনি আমার মা। শুভ বেশ চড়া সুরে বলল, আর আলাদা থাকার কথা তো প্রশ্নই ওঠে না। আমি মাকে একা ফেলে কোথাও যাব না। তুমি যদি আসতে চাও নিজের ভুল স্বীকার করে আসবে, নয়তো ওখানেই থাকো। খট করে ফোনটা কেটে গেল। তানিয়া রাগে কাঁপতে কাঁপতে বিছানায় ফোনটা আছাড় মারল। ও চেঁচিয়ে মাকে ডেকে বলল, দেখলে মা, শুভর কত বড় অহংকার। ও আমাকে আসতে বারণ করে দিল। ও নাকি মায়ের আঁচল ধরেই থাকবে। কল্যাণী দেবী ঘর থেকে এসে মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, তুই একদম মাথা নোয়াবি না তানিয়া। পুরুষ মানুষদের এই তেজ বেশি দিন থাকে না। দুদিন নিজে রেঁধে খাক, মায়ের হাতে রান্না গিলুক, তারপর দেখবি কেমন লাইন হয়ে তোর কাছে ছুটে আসবে। তুই এখানেই থাকবি। বিকেলের দিকে তানিয়া বারান্দায় গিয়ে বসলো। ও লক্ষ্য করলো সুমনা ঘর ঝাড়ু দিতে দিতে মায়ের ঘরের সামনে এসে বেশ জোরে জোরে ঝাড়ুটা ঠুকছে। কল্যাণী দেবী তখন ওনার বিকেলের ওষুধটা খুঁজছিলেন। টেবিলের ওপর খটখট আওয়াজ হতে তিনি সুমনাকে বললেন, একটু আস্তে ঝাড়ু দাও না বৌমা, চোখের সামনে ধুলো উঠছে, আর অমন আওয়াজ করছো কেন? সুমনা ঝাড়ুটা একপাশে রেখে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলল, আওয়াজ হবে না তো কি হবে মা? যদি সকাল সন্ধে ঘরের সব খুঁটিনাটি কাজ আমাকে একাই করতে হয়, তবে একটু আধটু আওয়াজ তো হবেই। রোবট তো নই যে সুইচ টিপলে নিঃশব্দে কাজ হয়ে যাবে। কল্যাণী দেবীও দমে যাওয়ার পাত্রী নন। তিনি গলা চড়িয়ে বললেন, কি বললে? তুমি একা খাটছো? এই তো সেদিন পর্যন্ত আমি এই সংসারের সব একা হাতে টেনেছি। এখন দুটো কাজ করতে গিয়ে তোমার এত কথা? আমার ছেলে কি তোমাকে এই বাড়িতে বসিয়ে বসিয়ে খাওয়ানোর জন্য এনেছে? আপনার ছেলে আমাকে খাওয়ায় না মা, আমিও এই ঘরের লক্ষ্মী। কিন্তু যেভাবে দিনরাত তানিয়ার গুণগান আর আমার খুদ ধরা চলে, সেটা আমি আর সহ্য করব না। সুমনা মুখটা একপাশে বেঁকিয়ে পা ঘষে ঘষে ওখান থেকে চলে গেল। বারান্দা থেকে তানিয়া সবটা দেখছিল আর শুনছিল। ওর মনে হলো বৌদি সত্যি বড্ড বাড়াবাড়ি করছে। মায়ের মতো একজন শান্ত মানুষকে এভাবে কথা শোনানো। যতই হোক এই বাড়িটা মায়ের, এই সংসারটা মায়ের, সেখানে একটা পরের মেয়ে এসে এভাবে অপমান করবে, এটা তানিয়ার সহ্য হচ্ছিল না। ও মায়ের ঘরে গিয়ে বলল, মা, তুমি একদম ঠিক বলেছ। বৌদি দিন দিন বড্ড মাথায় উঠছে। তুমি কিন্তু একদম ছাড় দেবে না। এটুকু কথা তো শুনবেই। বড়দের সম্মান করতে শেখেনি। সন্ধ্যা গড়িয়ে যখন রাত হলো, তানিয়া লক্ষ্য করলো পুরো বাড়িটায় একটা থমথমে নীরবতা। সুমনা হাতে রান্না সেরে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। ও কল্যাণী দেবীকে রাতের খাবারটা পর্যন্ত বেড়ে দিতে আসেনি। কল্যাণী দেবী নিজেই রান্নাঘর থেকে দুটো রুটি আর তরকারি বাটিতে নিয়ে তানিয়ার ঘরে এলেন। ওনার মুখটা বেশ মলিন, চোখের কোণটা কেমন যেন ফোলা ফোলা। তিনি তানিয়ার পাশে বিছানায় বসলেন। রাত তখন প্রায় 11:30। চারিদিক নিস্তব্ধ। কল্যাণী দেবী তানিয়ার খুব কাছে সরে এলেন। ওনার গলাটা কেমন যেন ভারী হয়ে এলো। তিনি মেয়ের হাতটা নিজের হাতে মুঠোয় নিয়ে বললেন, দেখলি তো তানিয়া, তোর বৌদি আজকে কীরকম ব্যবহারটা করলো আমার সাথে। আজকাল এই ঘর, এই সংসার সব যেন ওর হয়ে গেছে। এই বাড়িতে আমার আর কোনো পাত্তাই নেই রে মা। আমার যেন আর কিছুই অবশিষ্ট নেই। কথাটা বলতে বলতে কল্যাণী দেবীর গলাটা বুজে এলো। তিনি আঁচল দিয়ে চোখটা মুছলেন।
কল্যাণী দেবীর চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। মাঝরাতের নিস্তব্ধতায় মায়ের এই কান্না তানিয়ার বুকের ভেতরটা কেমন যেন ওলট পালট করে দিল। ও মায়ের হাতটা শক্ত করে ধরে বলল, মা, তুমি কাঁদছো কেন? বৌদি দু চারটে খারাপ কথা বলেছে বলে তুমি এভাবে ভেঙে পড়বে? কল্যাণী দেবী নাক টেনে আঁচল দিয়ে চোখটা মুছলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তা সে আমার সব কেড়ে নিক মা, আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটু ভালো ব্যবহার তো করতে পারে বলো। কিন্তু সেটাও করে না। আমরা এই বয়সে এসে আর কি বা চাই বলো তো তানিয়া? ছেলে আর ছেলের বউয়ের কাছ থেকে একটু যত্ন, একটু ভালোবাসা, দুটো মিষ্টি কথা, এইটুকুই তো। কিন্তু আজ মনে হয় এই বাড়িতে আমি একটা বাড়তি বোঝা। কথাগুলো বলতে বলতে কল্যাণী দেবী বিছানায় শুয়ে পড়লেন এবং দেওয়ালের দিকে মুখ করে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। তানিয়া স্তব্ধ হয়ে বিছানায় বসে রইল। মায়ের ঘরে টিমটিমে নাইট ল্যাম্পের আলোয় ও দেওয়ালের দিকে তাকিয়ে রইল। চারদিক নিঝুম, কেবল মায়ের চাপা কান্নার আওয়াজটা ঘরের বাতাসে ভাসছে। তানিয়ার নিজের চোখ দুটো কখন যেন জলে ভরে উঠেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই জলটা কেবল মায়ের চোখের জল দেখে নয়, এই জলটা যেন এক তীব্র অনুশোচনার, যা ওর বুকের ভেতর আচমকা অগ্নুৎপাতের মতো ফেটে পড়েছে। মায়ের প্রতিটি কথা, প্রতিটি দীর্ঘশ্বাস যেন এই মুহূর্তে একটা ধারালো তীরের মতো এসে তানিয়ার বুকে বিচ্ছিল। ও অন্ধকার ঘরের সিলিংয়ের দিকে তাকিয়ে নিজের অজান্তে যেন এক অচেনা আয়নার সামনে এসে দাঁড়ালো। মায়ের জায়গায় ও যেন হঠাৎ করেই ওর শাশুড়ি রাধারানী দেবীকে দেখতে পেল। আমরা এই বয়সে এসে আর কী বা চাই বলো তো? ছেলে আর ছেলের বউয়ের একটু যত্ন, একটু ভালোবাসা। মায়ের এই কথাটাই তানিয়ার কানের পর্দায় বারবার ধাক্কা খেতে লাগলো। ও নিজের মনে অতীতটা হাতড়াতে লাগলো। এই তো সেদিন শুভ যখন অফিস থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরত, রাধারানী দেবী হয়তো চায়ের কাপটা হাতে নিয়ে ছেলের পাশে এসে বসতেন, একটু গল্প করতে চাইতেন, সারাদিন ওনার একলা ঘরের একঘেয়েমি কাটাতে ছেলের সাথে দুটো কথা বলতে চাইতেন। আর ঠিক তখনই তানিয়া ও ঘর থেকে বেরিয়ে এসে শুভর হাত ধরে টেনে নিজের ঘরে নিয়ে যেত। কোনো না কোনো বাহানায় শুভকে ওনার কাছ থেকে সরিয়ে আনতো। শুভ যদি মায়ের সাথে একটু হাসি মুখে কথা বলতো, তানিয়ার মুখটা অভিমানে কালো হয়ে যেত। রাতের বেলা ও শুভকে নিয়ে তুলকালাম ঝামেলা শুরু করে দিত। তোমার মা কেন আমাদের মাঝে সবসময় নাক গলায়? তুমি কেন সারাক্ষণ মায়ের আঁচল ধরে বসে থাকো? তানিয়া আজ প্রথমবার ঠান্ডা মাথায় ভাবলো, ওই বয়স্কা ভদ্রমহিলা তো কোনো অন্যায় করেননি। নিজের পেটে ছেলের সাথে দুদণ্ড কথা বলাটা কি অপরাধ? অথচ তানিয়া একবারও ওনার একাকিত্ব, ওনার অবস্থানটা বোঝার চেষ্টা করেনি। উল্টে ওনাকে ঝোগরুটে বুড়ি, সংসারে ছড়ি ঘোরানো মানুষ বলে দাগিয়ে দিয়েছে। কাল দুপুরে বাড়ি থেকে বেরিয়ে আসার সময় ও রাধারানী দেবীকে যে বিশ্রী কথাটা শুনিয়ে এসেছিল, নিজেদের চরকায় তেল দিন, আপনাদের এই নরকে থাকার কোনো শখ আমার নেই, সেটা মনে পড়তেই তানিয়ার নিজের ওপরই ঘেন্না হতে লাগলো। ওনার অপরাধ কী ছিল? উনি শুধু বলেছিলেন, সকাল থেকে ছেলেটা না খেয়ে বেরোচ্ছে, একটু হাত বাড়ালে ভালো হতো। একটা মধ্যবিত্ত সংসারে মা ওটুকু কথা তো বলতেই পারেন। মা যেমন আজ সুমনাকে বললেন, অথচ তানিয়া সেটাকে ইগোর লড়াই বানিয়ে ঘর ছেড়ে চলে এলো। তানিয়ার বুকটা যন্ত্রণায় ফেটে যেতে চাইল। ওপাশ ফিরে দেখল মা ঘুমিয়ে পড়েছেন, কিন্তু ওনার গাল পেয়ে তখনও জলের দাগ শুকায়নি। তানিয়া ভাবল, তার মানে আমার শাশুড়ি মাও প্রতি রাতে এভাবেই বালিশ ভিজিয়ে কাঁদেন আমার দেওয়া অপমানে, আমার করা অন্যায়ের চোটে। ওনার বুড়ো বুকটাও এভাবে রোজ ভেঙে চুরমার হয়ে যায়। পুরো রাতটা তানিয়ার চোখে এক ফোঁটাও ঘুম এলো না। ও ছটফট করতে লাগলো। ঘরের জানালা দিয়ে যখন ভোরের আবছা আলো এসে ঘরের মেঝেতে পড়ল, তানিয়ার ভেতরের মেঘটা তখন পুরোপুরি কেটে গেছে। ও নিজের ভুলটা শুধু ধরতেই পারেনি, ও বুঝে গেছে ওকে এখন কি করতে হবে। সকাল 6টা বাজতেই তানিয়া বিছানা থেকে উঠে পড়ল। ও দ্রুত বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে নিজের ঘরে এলো। আলমারি খুলে কাল যেভাবে কাপড়গুলো গুজেছিল, আজ খুব শান্ত হাতে সেগুলো গুছিয়ে ট্রলি ব্যাগে ভরে নিল। ওর চোখে আর রাগ বা অভিমানের আগুন ছিল না, সেখানে ছিল এক অদ্ভুত শান্ত দৃঢ়তা। ব্যাগটা গুছিয়ে ও যখন ডাইনিং রুমে এলো, দেখলো সুমনা সবে রান্নাঘরে চা বসিয়েছে। তানিয়া রান্নাঘরে দরজায় গিয়ে দাঁড়ালো। সুমনা ওকে দেখে একটু আড়ষ্ট হয়ে গেল। হয়তো ভাবলো তানিয়া আবার কোনো কটু কথা বলবে।
কিন্তু তানিয়া খুব শান্ত গলায় বলল, বৌদি, কাল আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আমার মাথাটা গরম ছিল, কিন্তু আমার ওভাবে বলাটা একদম ঠিক হয়নি। আমাকে ক্ষমা করে দিও। সুমনা হাতের চায়ের চামচটা হাত থেকে নামিয়ে অবাক হয়ে তানিয়ার দিকে তাকালো। ও ভাবতেই পারেনি তানিয়ার মতো একটা একগুঁয়ে মেয়ে নিজে থেকে এসে ক্ষমা চাইবে। সুমনার মুখের কঠিন ভাবটা মুহূর্তে গলে গেল। ও একটু আমতা আমতা করে বলল, না রে তানিয়া, আসলে আমারও ওভাবে কথা বলাটা আমিও একটু মেজাজ হারিয়ে ফেলেছিলাম, তুই মনে কিছু করিস না। তানিয়া একটু হাসলো, তারপর মায়ের ঘরের দিকে গেল। কল্যাণী দেবী তখন সবে বিছানায় উঠে বসেছেন। তানিয়াকে হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে উনি অবাক হলেন। কী রে তানিয়া, এত সকালে ব্যাগ হাতে কোথায় যাচ্ছিস? তানিয়া মায়ের পায়ের কাছে এসে বসলো ও মায়ের হাত দুটো ধরে বলল, আমি নিজের সংসারে ফিরে যাচ্ছি মা। সে কি, শুভ তো তোকে নিতে আসেনি, ও তো আলাদা বাড়ি ভাড়ার কথাও মানেনি। তুই এভাবে নিজে থেকে চলে যাবি? তোর কি কোনো আত্মসম্মান নেই রে? কল্যাণী দেবী বেশ ক্ষুণ্ণ স্বরে বললেন। তানিয়া মায়ের চোখের দিকে তাকিয়ে ম্লান হেসে বলল, নিজের মার কাছে ফিরতে আবার আত্মসম্মান কিসের মা? কাল রাতে তোমার চোখের জল আর তোমার কথাগুলো আমার ভেতরের অহংকারটা ভেঙে দিয়েছে। তুমি এখানে বৌদির ব্যবহারে কষ্ট পাচ্ছ, আর আমি ওখানে অন্য এক মাকে ঠিক এই একই কষ্ট দিয়ে পালিয়ে এসেছি। আমি আর অন্যায়টা বাড়াতে চাই না মা। তুমি নিজের খেয়াল রেখো আর বৌদিকে একটু ভালোবেসো, দেখবে ও তোমাকে ভালোবাসবে। কল্যাণী দেবী মেয়ের মুখের দিকে চেয়ে স্তব্ধ হয়ে রইলেন। ওনার মুখ দিয়ে আর কোনো কথা বেরোলো না। তানিয়া সুমনাকে ডেকে বলল, বৌদি, আমি আসছি, মায়ের খেয়াল রেখো। সুমনা দরজার গোড়ায় এসে দাঁড়িয়ে বলল, ভালোভাবে যাস তানিয়া, জামাইবাবুকে বলিস একদিন আসতে। ব্যাগটা হাতে নিয়ে তানিয়া বাপের বাড়ি চৌকাঠ পার হলো। সকালের ফুরফুরে হাওয়াটা ওর গায়ে এসে লাগলো। ওর মনে হলো এতদিনে যেন ওর মন সত্যি হালকা হয়েছে। ও এক মুহূর্ত দেরি না করে একটা ট্যাক্সি ডেকে সোজা শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ঘড়িতে তখন সকাল 8:30। ঠিক 24 ঘন্টা আগে এই সময়ই তানিয়া ঝড় তুলে এই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। ট্যাক্সি থেকে নেমে যখন ও চেনা ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়ালো, ওর বুকটা কাঁপছিল। কলিং বেলে হাত দেওয়ার আগে ও একটা গভীর শ্বাস নিল। মনের ভেতর অপরাধ বোধের একটা চোরা স্রোত বইছে, কিন্তু একই সাথে আছে নিজের ভুলটা শুধরে নেওয়ার এক তীব্র ব্যাকুলতা। ও আলতো করে কলিং বেলটা বাজালো। ভেতর থেকে চটি ঘষ্টানোর চেনা শব্দটা এগিয়ে এলো। দরজাটা খুলতেই সামনে দাঁড়ালেন রাধা রানী দেবী। ওনার চুলগুলো উস্কো খুস্কো, চোখের নিচে কালচে কালি, মুখটা যেন এক রাতেই অনেকখানি শুকিয়ে গেছে। তানিয়াকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে আর ওনার পায়ের কাছে বড় ট্রলি ব্যাগটা লক্ষ্য করে রাধারানী দেবী একদম পাথরের মতো স্তব্ধ হয়ে গেলেন। ওনার ঠোঁট দুটো কেঁপে উঠল, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না। ওনার চোখে বিস্ময় আর ভয়। বৌমা কি তবে আবার কোনো নতুন অশান্তি করতে এলো? তানিয়া ওনার এই মুখের ভাবটা দেখে আর নিজেকে ধরে রাখতে পারল না। ও ব্যাগটা ওখানে ফেলে সোজা রাধারানী দেবীর পায়ের ওপর ঝুঁকে পড়ল। ওনার পা দুটো শক্ত করে জড়িয়ে ধরেও কেঁদে উঠল, মা, আমাকে দয়া করে মাফ করে দিন। আমি বড্ড অন্যায় করে ফেলেছি আপনার সাথে। কাল আমি মাথা ঠিক রাখতে পারিনি মা, আপনাকে বড্ড বিশ্রী কথা শুনিয়ে গেছি, আমাকে ক্ষমা করে দিন। রাধারানী দেবী এই অভাবনীয় কাণ্ডে যেন আকাশ থেকে পড়লেন। যে একগুঁয়ে অহংকারী বৌমা দিন রাত ওনার সাথে সমানে সমানে টক্কর দিত, সে আজ ওনার পায়ে পড়ে কাঁদছে। ওনার ভেতরের মাতৃত্ব জাগতে এক মুহূর্ত সময় লাগলো না। ওনার নিজের চোখ থেকেও জল গড়িয়ে পড়ল। তিনি তাড়াহুড়ো করে ঝুঁকে তানিয়ার দুহাত ধরে ওকে টেনে তুললেন। এ কি করছো বৌমা? ওঠো, কাঁদে না, পায়ে পড়তে নেই, ওঠো, ভেতরে এসো। তানিয়া চোখ মুছতে মুছতে ভেতরে ঢুকলো। বসার ঘরটা কেমন যেন খা খা করছে। ঠিক তখনই শোবার ঘরের দরজা খুলে শুভ বের হয়ে এলো। তানিয়াকে ওভাবে কাঁদতে দেখে আর মাকে ওর হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখে শুভ দরজার গোড়াতেই থমকে দাঁড়ালো। ওর চোখে চরম বিস্ময়। ও একটু রুক্ষ গলাতেই তানিয়াকে বলল, তুমি হঠাৎ না বলে কয়ে আবার চলে এলে যে? কাল তো ফোনে বললে আলাদা বাড়ি না হলে আসবে না। তানিয়া শুভর দিকে তাকালো। ওর চোখে আজ কোনো রাগ বা জেদ ছিল না। ও মাথা নিচু করে শান্ত গলায় বলল, কাল আমি ভুল বলেছিলাম শুভ। নিজের রাগ আর অহংকারে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। বাপের বাড়িতে গিয়ে নিজের মায়ের চোখের জল দেখে আমার ভুলটা ভেঙেছে। আমি বুঝতে পেরেছি মায়েদের কষ্টটা সব সংসারে একই রকম হয়। আমি আর মায়ের মন ভেঙে আলাদা থাকতে চাই না।
শুভর মুখের কঠিন ভাবটা তানিয়ার এই এক লাইনের স্বীকারোক্তিতে যেন কর্পূরের মতো উড়ে গেল। ও অবাক হয়ে নিজের স্ত্রীর দিকে তাকিয়ে রইল, যেন এই চেনা মেয়েটাকে ও আজ প্রথমবার নতুন করে চিনছে। রাধারানী দেবী আঁচল দিয়ে তানিয়ার চোখের জল মুছিয়ে দিয়ে বললেন, পুরনো কথা আর কেউ মনে রাখবে না। ঘর সংসারে একটু আধটু মন কষাকষি তো হয়েই থাকে, তা বলে কি ঘরের লক্ষ্মী এভাবে ঘর খালি করে চলে যায়? শুভ, তুই আর কথা বাড়াস না বাবা, ও জার্নি করে এসেছে, মুখটা কেমন শুকিয়ে গেছে দেখ, তুই বস, আমি চট করে চা বসাই। তানিয়া চট করে ওনার হাতটা ধরে ফেলল। ও মৃদু হেসে বলল, না মা, আপনি আজ বসবেন, কাল থেকে আপনি বোধহয় এক ফোঁটা জলও মুখে দেননি। আজ রান্নাঘরে আমি যাব, আপনি গিয়ে শুভর পাশে বসুন, আমি আপনাদের জন্য চা আর জল খাবার বানিয়ে আনছি। কিন্তু বৌমা, তুমি একলা? রাধারানী দেবী বলতে চাইলেন, কোনো কিন্তু নয় মা, আজ থেকে আমরা দুজনে মিলেই এই সংসারটা সামলাবো। আজ থেকে আপনি আমার শুধু শাশুড়ি নন, আপনি আমার মা। আমরা মা মেয়ের মতোই থাকবো এ বাড়িতে। দুজনে দুজনের ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে শুধু ভালোবাসার চোখে দেখব। তানিয়া খুব আন্তরিকভাবে কথাগুলো বলল। রাধারানী দেবীর বুকটা এক অদ্ভুত শান্তিতে ভরে উঠল। ওনার মনে হলো এতদিনের একলা বাড়িটা যেন আজ সত্যি সত্যি একটা আলোয় ভরে উঠল। তিনি তানিয়ার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন, সুখী হও মা, আমার ঘরের লক্ষ্মী ঘরেই ফিরে এসেছে, আমার আর কোনো ক্ষোভ নেই। তানিয়া আর দেরি না করে সোজা রান্নাঘরে চলে গেল। ট্রলি ব্যাগটা ওখানেই পড়ে রইল, কিন্তু ওর মনের ভেতরের ভারী বোঝাটা যেন চিরতরে নেমে গেছে। রান্নাঘরে গিয়ে ও গ্যাসের ওপর চায়ের সসপ্যানটা বসালো। দুধ, চিনি আর চা পাতা দিয়েও যখন চামচটা নাড়ছিল, বাইরে তখন সকালের মিষ্টি রোদ এসে রান্নাঘরে জানালায় পড়েছে। একটু পরে ও ট্রেতে করে 3 কাপ চা আর বিস্কুট নিয়ে ড্রয়িং রুমে এলো। দেখলো শুভ আর মা সোফায় বসে হাসি মুখে কথা বলছেন। তানিয়া চায়ের কাপটা রাধারানী দেবীর হাতে তুলে দিল, তারপর শুভর হাতে দিল। শুভ চায়ের কাপটা নিয়ে তানিয়ার দিকে তাকিয়ে একটা তৃপ্তির হাসি হাসলো। সেই হাসিতে কোনো খোঁটা ছিল না, ছিল এক বুক গভীর ভালোবাসা আর স্বস্তি। চায়ের কাপে চুমুক দিয়ে রাধারানী দেবী বললেন, বাহ, চাটা কিন্তু আজ দারুণ হয়েছে বৌমা, আমার হাতের চায়ের চেয়েও ভালো। তানিয়া ওনার পাশে বসতে বসতে হাসলো, আপনার থেকে তো শিখবো মা। আজ দুপুরে কিন্তু আপনার পছন্দের সর্ষে ইলিশটা আমি আপনার রেসিপি দেখেই রাঁধবো। আপনাকে কিন্তু রান্নাঘরে দাঁড়িয়ে শুধু বলে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেব, তুই শুধু আনাজগুলো কাটবি, বাকিটা আমিই দেখিয়ে দেব। রাধারানী দেবী উৎফুল্ল হয়ে বললেন। মধ্যবিত্ত এই ছোট্ট ফ্ল্যাট বাড়ির বসার ঘরে তখন চায়ের কাপ থেকে গরম ধোঁয়া উঠছে। বাইরের চড়তে থাকা রোদের মাঝেও এই ঘরের ভেতরের তখন এক পরম শান্তির শীতলতা। তানিয়া মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানালো। ও সঠিক সময় নিজের ভুলটা বুঝতে পেরেছিল, সংসারটা ভাঙার হাত থেকে বেঁচে গেল, আরও খুঁজে পেল ওনার দ্বিতীয় মাকে। অন্যায় বা ভুল মানুষ করতেই পারে, কিন্তু সেটা সময় মতো স্বীকার করে নিতে পারলে যে কোনো নরককেও নিমেষে স্বর্গ বানিয়ে তোলা যায়। আজ এই সত্যিটা তানিয়া তার নিজের জীবন দিয়ে উপলব্ধি করল। সত্যি, সম্পর্ক ভাঙা সহজ, কিন্তু অহংকার ভুলে মানিয়ে নিয়ে তা টিকিয়ে রাখাই প্রকৃত বুদ্ধিমত্তা। আমরা নিজের মায়ের চোখের জল সইতে পারি না, অথচ অজান্তেই অন্য এক মাকে কাঁদিয়ে ফেলি। প্রতিটি সংসারের সুখ লুকিয়ে থাকে পারস্পরিক শ্রদ্ধা আর ক্ষমার মধ্যে। শাশুড়িকে শুধু মুখের কথা নয়, মনের অন্তরালে নিজের মা হিসেবে মেনে নিতে পারলেই যে কোনো সংসার স্বর্গ হয়ে ওঠে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।